বেলা 11টায় অদ্রির অফিসের ঠিকানায় হসপিটাল থেকে পার্সেল আসে। পিয়ন এসে যখন পার্সেলটা দিয়ে যায় তখন অদ্রির হৃৎপিণ্ডের গতি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। কাঁপা কাঁপা হাতে পার্সেলটার ভেতর থেকে কালকের টেস্টের রিপোর্ট খোলার পর অদ্রির পুরো দুনিয়া যেন টলে উঠল। চোখে সব কিছু পুরো ডুবন্ত প্রায় লাগছে। রিপোর্টে লেখা, অদ্রির জরায়ুতে বাম ফ্যালোপিয়ান টিউবে সিস্ট আছে, তাই বেবি কনসিভ হচ্ছে না, তবে সঠিক চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। এতটুকুন পড়ার পর রিপোর্টটা অদ্রির হাত থেকে নিচে পড়ে যায়। নিজেকে ভারসাম্যহীন লাগছে অদ্রির। অদ্রি ভাবছে এই কথাটা যদি তার শাশুড়ি জানতে পারে তাহলে কি হবে। তাকে তো শিমু অনেকটাই পরিবর্তন করে ফেলেছে কান ভাঙানি দিয়ে। অদ্রি নিজের মনকে এবার শক্ত করে কিছু একটা ভাবে, যে কোনো উপায় যা কিছু করে বিভান যে তার ভালোবাসা, তার স্বামীকে একান্ত নিজের কাছে রাখার জন্য কিছু একটা ভেবে এরপর অফিসের নিউ ড্রাগটার জন্য বসের কাছে যেয়ে বলে, স্যার, আমি নিউ ড্রাগটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। আর ইউ শিওর অদ্রি? এটা অনেক রিস্কি প্রজেক্ট। তোমার থেকে ওপরের পোস্টের সিনিয়র প্রোডাকশন অফিসার যেখানে এই ড্রাগস নিয়ে কাজ করতে আগ্রহী না, সেখানে তুমি কেন এত আগ্রহ দেখাচ্ছ? তাছাড়া আমি জার্মানি থেকে একজন রিসার্চার এবং প্রোডাকশন অফিসার আনার ব্যবস্থা করব ভাবছি। অদ্রির কথার পরিপ্রেক্ষিতে অফিসের বস অদ্রিকে বলে, কালক্ষেপণ না করে অদ্রি আবারও বলে, ডোন্ট ওয়ারি স্যার, আই উইল হ্যান্ডেল। আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি দায়িত্ব নিয়ে প্রজেক্ট রেডি করতাম বিভিন্ন ফার্মেসি সেমিনারের জন্য। ঠিক আছে অদ্রি, এই প্রজেক্টটার জন্য তুমিই ইন। বস এই কথা বলে চলে যেতে নিলেই অদ্রি তাকে আটকে বলে, স্যার, ইয়েস। আমি অফিসে আমার জবের সেকশন চেঞ্জ করার কথা বলেছিলাম 6 মাস আগে। আমায় রিসার্চার হিসেবে নেওয়া যায়? আই অ্যাম সরি অদ্রি, রিসার্চার হিসাবে তোমায় তার জন্য নিউ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আই অ্যাম রেডি টু ফুলফিল। কিন্তু তুমি তো প্রোডাকশন অফিসার হিসেবে নিউ ড্রাগস প্রজেক্টে থাকছো, তাহলে? জি স্যার, আমি প্রোডাকশন অফিসার হিসেবে থাকব, তবে তার আগে আমি রিসার্চার রিক্রুটমেন্ট ফুলফিল করব। অদ্রির বস অদ্রির কথার ধরন বুঝতে না পেরে বলে, তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো? আমার সবসময় নিউ কিছু নিয়ে কাজ করতে ভালো লাগে। আমি এই প্রজেক্টের পর একজন প্রফেশনাল রিসার্চার হিসেবে জয়েন করতে চাই এবং এই প্রজেক্টে আমাকে যেন রিসার্চ রিলেটেড কাজে রাখা হয়। অদ্রির বস শিওর হওয়ার জন্য বলে, দ্যাট মিন্স তুমি চাও তোমাকে যেন রিসার্চের কাজে অল্প হলেও ইনভলভ রাখা হয়। হাসি ফুটে অদ্রির মুখে। জি স্যার, আপনি আমার উপর ভরসা করে দেখতে পারেন। ওকে, অ্যাজ ইউর শিওর, তুমি প্রোডাকশন অফিসার হয়েও রিসার্চারের কাজে ইনভলভ থাকবে। বস চলে যেতে নিয়েও আবারও বলে, মাস্ট বি শিওর, ডোন্ট লুজ মাই এক্সপেকটেশন। তুমি আমার ছোট বোনের মতো এবং আমি জানি তুমি কিছু ভেবেই বলছো। আমি তোমার ওপর ভরসা করতে পারি। বস চলে যায় আর অদ্রির মুখে ফুটে ওঠে রহস্যময় হাসি। অদ্রি স্বগোক্তি করে, আপন মনেই বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, শেষবারে আমি তোমার বধিব পরাণ। হেসে উঠে চলে যায় নিজের কাজে। সেদিন বাসায় গিয়ে আগের মতো থাকতে লাগে। অদ্রি কাউকেই কিছু জানায়নি এই ব্যাপারে। তাছাড়া বিভান এখনও বাচ্চা নেওয়ার বিষয়ে কোনো কথা বলেনি, তবে এখন বলেনি তো কি হয়েছে, ভবিষ্যতে যে বলবে না তার কি গ্যারান্টি। তবে অদ্রি আস্তে আস্তে সব কিছু নিজ কন্ট্রোলে নিয়ে আসছে এবং অতি দ্রুত সে নিজের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবে। অদ্রির জরায়ু সিস্টার ফ্যালোপিয়ান টিউবের একটু ভেতরের দিকে, তাই সময়টা একটু বেশি লাগবে। তবে হতাশ হবার কিছু নেই, এই বিষয়টা অদ্রি নিজেও জানে। ডাক্তারের পরামর্শ মোতাবেক সে মেডিকেশন নিচ্ছে এবং বিয়ের পর যে কিছুটা ওজন বেড়ে গিয়েছিল সেটাকে কমানোর চেষ্টায় আছে। এদিকে শিমু কিছুদিন পর পর আসে আর বিভানের মায়ের কানে এ কথা সে কথা তোলে। বিভানের মা মাঝে মাঝে বিরক্ত হয়ে অদ্রিকে কথা শোনায়। অদ্রি বুঝতে পারছে যে শিমু তার স্নেহময়ী শাশুড়ি মনে তার জন্য তিক্ততা ও বিষ ভরে দিচ্ছে। এত সব জানার পরেও অদ্রি চুপ করে আছে, কারণ সে সঠিক সময়ের অপেক্ষায় অপেক্ষমান। অদ্রি কোনো কাঁচা কাজ করে না। ফার্মেসি নিয়ে তার পড়াশোনার মূল উদ্দেশ্য ছিল সায়েন্টিস্ট হওয়া। অদ্রি সায়েন্টিস্ট হয়ে এমন কিছু নিয়ে রিসার্চ করতে চায় যা তাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। হসপিটাল থেকে রিপোর্ট পাওয়ার 3 মাস অতিক্রম করে ফেলেছে। এখন অদ্রি ও বিভানের বিয়ে 2 বছর 2 মাস চলে। অদ্রি নিউ প্রজেক্টের কাজ খুব মনোযোগ দিয়ে করে,
কোনো রকম ভুল সে করতে নারাজ। এই নিউ ড্রাগটাই নির্ধারণ করবে অদ্রির পরিকল্পনার বাস্তবায়ন। ইদানিং শাশুড়ির বাচ্চা নিয়ে কথাবার্তা যেন বেরিয়ে চলেছে। অদ্রি জানে এটা স্বাভাবিক, সব সংসারে শাশুড়ি বাচ্চার জন্য বলতে থাকে বিয়ের কিছু সময় পর থেকে। সেদিক দিয়ে অদ্রির শাশুড়ি অনেকটাই সহনশীল। শিমু ও রিমোর কুচক্রের কারণে তার শাশুড়ির দিন দিন অসহনশীল হয়ে যাচ্ছে। যেই শাশুড়ি এতদিন অদ্রিকে মেয়ের মতো দেখতো ও ভালোবাসতো, আজ সেই শাশুড়ি তাকে ছেলের বউয়ের অন্যথায় কিছু ভাবতেই পারছে না। অদ্রি জানে রিমু ভাবে সম্পত্তির প্রতি লোভ বেশি। সম্পত্তির লোভের কারণে নিজের সেচে বেড়ানো বোনের সাথে দেবরের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। শেষ পর্যন্ত সফল হয়নি, তবে বিয়ে দিতে সফল না হলেও এখন ঘর ভাঙা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বড় ভাই, সে তো বউ যা বলে সব সত্য মানে। এক কথায় তার বউ তাকেও তাদের একমাত্র ছেলে রিহাবকে ছেড়ে চলে যাবার ভয় দেখায় যদি তার বিরুদ্ধে কিছু বলে। তো বড় ভাই জানেও না যে তার বউ এবং শালী মিলে কি ষড়যন্ত্র করছে। মা ও ছোট ভাইয়ের সাথে যোগাযোগ তো আছেই, এবং কোনো উৎসব মুখর পরিবেশে সে নিজের স্ত্রী এবং ছেলেকে নিয়ে মা, ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পালন করতে আসে। অদ্রি আইসোলেটেড ল্যাবে দাঁড়িয়ে কেমিক্যাল মিক্স করছে। 2 মাস হলো সে একই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে জয়েন করেছে। তবে এই ড্রাগটার জন্য সে স্পেশালি হায়ার অথরিটি থেকে পারমিশন নিয়েছে, যাতে তাকে প্রোডাকশন অফিসার থেকে রিমুভ না করে। পারিশ্রমিক সে প্রোডাকশন অফিসারের মতোই নিবে যতদিন না ড্রাগটা মার্কেটে আসছে। কেমিক্যাল মিক্স করার সময় অদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেমিক্যালের যে রিয়াকশন হচ্ছে সেটার দিকে। অদ্রির চাহনি খুব শান্ত, যাকে বলে হিমশীতল দৃষ্টি। কিছু মানুষ ঠান্ডা মাথায় কাজ করে আর তারাই তাদের লক্ষ্যে বিনা বাধায় পৌঁছায়। সেরকম মানুষের কাতারে অদ্রি নিজেও পড়ে। শীতল মস্তিষ্কের মানুষেরা ভয়ঙ্কর হয়, কিন্তু বাহির থেকে তাদের দেখলে সাদামাটাই মনে হয়। এরা কোনো কাজ করে যদি স্বেচ্ছায় কোনো নেশা না ছাড়ে তাহলে তাদের ধরা যায় না। তারা তখনই ধরা পড়ে যখন তারা অনেক বড় প্রতারণার শিকার হয়। শীতল মস্তিষ্কের মানুষদেরকে লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমেও ধরা যায় না, কারণ ওসব মানুষ নিজেদের মাথায় আগে থেকে সব কিছু গুছিয়ে রাখে। সাধারণ মানুষ যেমন মিথ্যা বলতে গেলে চোখে চোখ রাখতে পারে না, হাতের আঙ্গুলগুলো খুঁড়তে থাকে বা কোনো কাজ করতে থাকে শুধুমাত্র যাতে সত্য ধরা না পড়ে যায়, তার জন্য শীতল মস্তিষ্কের মানুষও এমন মাইন্ড ডাইভার্টের মতো কাজ করে মিথ্যা বলার সময়, তবে সেটা কাউকে বুঝতেই দেয় না। এরা অনেক সময় সাইকো বা পাগল হয়ে যায় আর নিজ থেকে আত্মসমর্পণ করে। এদের ওই রকম পরিণতির কারণ হয় অতিরিক্ত সিক্রেট নিজের মস্তিষ্কে জায়গা দেওয়ার কারণে। এবং হিউম্যান সাইকোলজি মোতাবেক এরা অনেক সময় অতিরিক্ত ক্রাইম করে নিজের কাছেই শেষ পর্যন্ত নিজেকে শেষ করার পরিকল্পনা করে। অদ্রি টেস্ট টিউবে কেমিক্যালটা রহস্যময়ভাবে দেখছে। এই কেমিক্যালটা তার তুরুপের তাস হিসেবে কাজ করবে। ইট উইল ডিসাইড হার ফিউচার অ্যান্ড হার লাভ। হঠাৎ করে তুলি বাজানোর শব্দে ধ্যান ভাঙে অদ্রি। টেস্ট টিউবটা হাত থেকে রেখে দেয় সুরক্ষিত জায়গায়। অদ্রির কলিগ অদ্রিকে বলে, তো মিস অদ্রি কি ভাবছেন হাতে টেস্ট টিউব নিয়া? আলতো রহস্যময় হাসে অদ্রি, তারপর জবাব দেয়, কিছু না জাবির ভাই। অদ্রির কলিগ সামান্য রসিকতার সুরে বলে, কিছু না বললেই হলো? আপনি যেভাবে তাকিয়েছিলেন দেখে মনে হচ্ছে নিউ ড্রাগটা কারো উপর অ্যাপ্লাই করার কথা ভাবছেন। জাবিরের কথায় একটু বিচলিত হলো না অদ্রি, বরং মুচকে এসে বলল, আপনি দেখি বুঝে গেলেন, আমিও ভাবছি কার উপর এটা অ্যাপ্লাই করা যায়। জাবিরের মুখ দেখে অদ্রির মনে হলো জাবির সামান্য ভয় পেয়ে গেছে। হাসলেও অদ্রি, এরপর আবার নিজের কাছে মন দিল। জাবির স্বভাবত ভীতু, সে এই ড্রাগটা নিয়ে রিসার্চ করতে চায়নি, কারণ সে এখনও বিয়ে করেনি। ড্রাগটা যেহেতু পুরুষদের পুরুষত্ব কিছু নির্দিষ্ট সময়ের জন্য অকার্যকর করার জন্য। এই ড্রাগটা কোনো পুরুষের শরীরে ইনজেক্ট করলে বা কোনোভাবে শরীরে প্রবেশ করলে সেই পুরুষ এক নির্দিষ্ট সময়ের জন্য নিজের সিমেন দ্বারা কোনো নারীকে প্রেগনেন্ট করতে পারবে না। জাবির বসকে সবার সামনে বলেছিল সে অন্য ড্রাগের প্রজেক্টে যেতে চায়, তবে বস রাজি হয়নি, কারণ জাবির একজন ভালো রিসার্চার। জাবির ভীতু কণ্ঠে অদ্রিকে প্রশ্ন করে, আর ইউ সিরিয়াস অদ্রি? আপনি কি সত্যি সত্যি কারো উপর ড্রাগটা প্রয়োগ করার কথা ভাবছেন? অদ্রি এবার খিলখিল করে হেসে ফেলে। অদ্রির হাসি দেখে জাবিরের মুখটা পাংশুটে হয়ে গেছে, এটা অদ্রি খেয়াল করেছে। অদ্রির হাসি থামিয়ে ঠোঁট সামান্য কামড়িয়ে বলে, ইয়েস, আই এম সিরিয়াস।
আমি এটা অবশ্যই কারোর উপর প্রয়োগ করব। জাবির তোতলানো স্বরে বলে। কার উপর? মুচকি সে অদ্রি বলে। আমার হাজবেন্ডের উপর। জাবির বেগমের মতো মুখ বানিয়ে অদ্রির মুখপানে তাকিয়ে আছে। তারপর সে হড়বড়িয়ে বলে। কি বলছেন আপনি? আপনি আপনার হাজব্যান্ডের উপর এটা কেন প্রয়োগ করবেন? তাছাড়া আপনাদের তো এখনও বেবি হয়নি। আপনি জানেন তো যে এটা শরীরে প্রবেশ করানোর পর নির্দিষ্ট সময় কার্যকর থাকে এবং সেই নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে অবশ্যই শরীরে এর অ্যান্টিডোট প্রবেশ করাতে হয়, না হলে সেই পুরুষ সারা জীবনের মতো তার সক্ষমতা হারাবে। জাবির প্রতিটা কথা অদ্রির মুখে হাসি ঝুলিয়ে রেখেই শুনেছে এবং সেই হাসি দেখেই যেন জাবিরের শরীর হিম হবার উপক্রম। অদ্রির কাছে অন্তত তাই মনে হলো। অদ্রি এবার ভাবল জাবিরের ভয় আর বাড়ানো ঠিক হবে না, তাই সে কথা কাটাতে বলল। কুল ডাউন জাবির ভাই, আমি তো আপনার সাথে রসিকতা করছিলাম, আর আপনি কি না সিরিয়াসলি নিয়ে নিলেন? জাবির যেন হাত ছেড়ে বাঁচে, তারপর তটস্থ করার মতো সুরে বলে। এরকম মজা করবেন না মিসেস অদ্রি। আপনার বলার ধরন দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। অদ্রি ভাবলেশীনভাবে বলে। আমি তো প্রথমে বলেছিলাম যে আমি কিছু ভাবছি না, কিন্তু আপনি তো কথাটাকে পেঁচালেন, তাই আমিও একটু পেঁচালাম আর কি। আমি কি করে জানবো যে আপনি এভাবে ভয়ঙ্কর মজা করবেন? জানলে কি আমি বলতাম? অদ্রির কথা বিপরীতে জাবির বলে। অদ্রি এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। আমি আমার হাজবেন্ডকে মাত্রাতিরিক্ত ভালোবাসি এবং সে নিজেও আমাকে ভালোবাসে, তাহলে আমি কেন তাকে এই ড্রাগ ইনজেক্ট বা তার শরীরে প্রবেশ করাবো? আপনিও না জাবির ভাই, মজা করে বলা কথা বুঝেন না। অদ্রি আবার মুখে রহস্যময় হাসি টেনে বলে। জাবির ভাই, আপনি কি জানেন এই ড্রাগটার ইফেক্টে কিছু হলে তা মেডিকেল টেস্টের মাধ্যমে বোঝা যায় না, একদম প্রাকৃতিকভাবে হয়েছে মনে হয়। জাবির ঘামতে থাকে অদ্রির কথায়। জাবির আর কথা না বাড়িয়ে চলে যায় সেখান থেকে নিজের কাছে। অদ্রি মনে মনে বলে। আমি বাধ্য কাজটা করতে, নিজের মানুষকে নিজের কাছে রাখার জন্য। তাছাড়া এই ড্রাগটা আমি বিভানকে দিব এবং মেয়াদ শেষ হবার আগেই অ্যান্টিডট দিয়ে দিব। তাহলে শিমু ও রিমু ভাবির পরিকল্পনা বাস্তবায়ন হবে না। বাট আই ক্যান্ট লুজ বিহান। ইউ উইল বি মাইন ফর এভার অ্যাট এনি কস্ট। এর পরের দিন অদ্রি ইচ্ছে করে অফিসে যায়নি, ছুটি নিয়েছে বসের থেকে। অদ্রিতের ছোটা বুয়া বলেছে শিমু সপ্তাহে 2 দিন আসে, সোমবার ও বৃহস্পতিবার। আজকে সোমবার, তাই অদ্রি দেখতে চায় শিমুর ব্যবহার। ঠিক বেলা 12টায় কলিং বেল বাজে আর অদ্রি বুয়া বা তার শাশুড়িকে দরজা খুলতে উঠতে না দিয়ে নিজে গিয়ে দরজা খুলে দেয়। অদ্রি দরজা হাসি মুখে খুলে, কিন্তু অপর পাশে মানুষটা হয়তো অদ্রিকে এ সময় আশা করেনি, তাই তার মুখশ্রী অন্ধকার হয়ে গেল। শিমু কি পরিকল্পনা নিয়ে এসেছিল তা আজকে অদ্রি কিছুতেই সফল হতে দেবে না। অদ্রি শিমুর সাথে গল্প জুড়ে দিয়ে বসেছে। অদ্রির শাশুড়ি সেও হাসি মুখে ওদের সাথে কথা বলছে, কিন্তু শিমু সে বারবার উসখুস করছে অদ্রির শাশুড়িকে একটু একা পাওয়ার জন্য। অদ্রি সে আজকে বুয়াকে সব বুঝিয়ে দিয়েছে যাতে তাকে সাহায্য করে। দুপুরে খাবার খেয়ে অদ্রির শাশুড়ি নিজের রুমে ঘুমাতে চলে যায়। শিমু সেটা দেখে নিজেও যেতে নেয়, কিন্তু তখনই তার পথ রোধ করে দাঁড়ায় অদ্রি শিমুকে হাসি মুখে বলে। শিমু, চলো না আর একটু গল্প করি। রিমু ভাবি থাকলে তার সাথে গল্প করতে পারতাম, কিন্তু এখন নিজের জীবনটাকে রোবটের মতো লাগে। সারা জীবন অফিস করে রাতেই একটু সময় পাই, আর এটা বিভানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। গার্লস টপিকে তো আর এখন কথাই হয় না কারোর সাথে। আজ অনেক দিন পর কাউকে পেয়েছি, চলো ছাদে যাই। কথাগুলো বলেই অদ্রি ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। অজ্ঞতা শিমুকেও অদ্রির সাথে যেতে হয়। অদ্রি ও বিভানের বিয়ের 2.5 বছর হয়েছে। অদ্রির শাশুড়ি বিভানকেও বাচ্চা নেওয়ার কথা বলেছে 2-3 বার, তাই বিভান ভাবলো আজকে অদ্রিকে বলবে বাচ্চা নেওয়ার কথা। অনেক তো সময় হলো। বিভান ও অদ্রি দুজনে এখন নিজের ক্যারিয়ারে সাকসেসফুল। 1 সপ্তাহ আগে অদ্রির নিউ ড্রাগ প্রজেক্ট সাকসেসফুলি শেষ হয়েছে, তবে ড্রাগটা এখনই বাজারজাত করবে না, আগের অ্যান্টিডোট জার্মানি থেকে আনানো হবে। রাতের বেলা বিভান অদ্রিকে জড়িয়ে ধরে বিছানার বোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। অদ্রি চুপ করে স্বামীর বুকে মাথা রেখে বসে আছে। কিছু সময় অতিবাহিত হবার পর বিভান বলে। অদ্রি পাখি, হুম, তোমাকে একটা কথা বলবো। বলো, এতে অনুমতি নেওয়ার কি আছে বিভান? না, আসলে মা বলছিল আমাদের এখন বাচ্চা নেওয়া উচিত। ও, তুমি কিছু বলবে না?
বলবো তো। তাহলে বলো। শুধু কি মা বলেছে নাকি তুমিও? মায়েরটা মা আমায় বলেছেন, এখন তুমি তোমারটা বলো। বিভান বুক ভরে শ্বাস নেয় আর অদ্রি বিভানের বুক থেকে মাথা উঁচিয়ে বিভানের মুখের দিকে তাকিয়ে আছে। বিভান বলে, আমারও মনে হয় এখন বাচ্চা নেওয়া ভালো হবে। বিভানের কথায় অদ্রি প্রত্যুত্তর করে না। অদ্রির রেসপন্স না পেয়ে বিভান বলে, কিছু বলছো না যে? কি বলবো, বাচ্চা আসলে অবশ্যই নিব। বিভান বুঝলো অদ্রির কথা, তবে সে আজ তার প্রিয়তমাকে কাছে পেতে চায়, প্রিয়তমার ভালোবাসায় সিক্ত করতে চায় নিজেকে। অদ্রি বাধা দেয় না বিভানকে। অদ্রি নিজেও ডুবে যায় তার প্রাণপুরুষের ভালোবাসায়। তবে সে তার পরিকল্পনা কালকে থেকেই শুরু করবে। আজকে স্বামীর ভালোবাসায় সিক্ত হবে।